সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের একটু সমস্যায় পড়তে হয়। গ এবং ঘ নম্বর প্রশ্নে মোটামুটি সবাই তোমরা এক্সপার্ট, কে বিশ্বাসঘাতক কে দেশের পক্ষে বিপক্ষে এইটার মিল দেখাইতে সাদৃশ্য বা বৈসাদৃশ্য বা সম্পূর্ণরূপে কাহিনী ফুটে উঠেছে কিনা এইগুলো লজিক্যালি ব্যাখ্যা করতে সবাই পারো তোমরা, কিন্তু সমস্যা হয়ে যায় খ নম্বর প্রশ্নে। খ নম্বর একটা উক্তি তুলে দিয়ে দেখা যাচ্ছে বলা হলো যে উক্তিটি কার। এখন এই যে মোট 12টা দৃশ্য আছে, 4টা অঙ্কের মধ্যে 12টা দৃশ্য, এই 12টা দৃশ্যের কোন জায়গায় কে কোন প্রসঙ্গে কোন কথা বললো এগুলো মনে রাখা একটু কঠিন হয়ে যায়। আর সেই জন্য আমি আজকের ক্লাসে একটু ব্যাখ্যা করব যে কিভাবে তোমরা উত্তরগুলো দিবা। উক্তি বিশ্লেষণ করতে গেলে বা উক্তিটা কে বলেছে এটা বুঝতে হলে তোমাদের আগে চরিত্রগুলো জানতে হবে। সিরাজউদ্দৌলা নাটকে যে চরিত্রগুলো আমরা পড়ব সেই চরিত্রগুলো অ্যাকচুয়ালি কোনটা আমাদের দেশের পক্ষে ছিল, কোনটা বিশ্বাসঘাতক, কোনটা বিপক্ষের চরিত্র। তোমরা যদি ভিডিওটার এই লেখাগুলো ঠিকঠাক মতো পড়তে না পারো, এটা তোমাদের বই আছে, বই খুলে নিয়ে তোমরা এটা দেখতে পারো। আর যদি মনে করো যে স্ক্রিনে পড়া যাচ্ছে না, তাহলে নিচের দিকে দেখো সেটিংস আছে, ইউটিউবের নিচের দিকে সেটিংস বাটন আছে, যেটা প্লে করছো তোমরা সেটিংসে ক্লিক করে দেখবা যে কোয়ালিটি আছে, কোয়ালিটিতে 1080p যদি সিলেক্ট করে দাও তাহলে মোটামুটি মোবাইল স্ক্রিনে স্পষ্টভাবে পড়তে পারার কথা। তো প্রথম যে চরিত্রটা আমরা দেখব মীর জাফরের চরিত্র, বাংলার স্বাধীনতার সূর্য 200 বছরের জন্য অস্তমিত হওয়ার পেছনে প্রধান কারিগর। তো মীর জাফর অ্যাকচুয়ালি ছিলেন হচ্ছে পারস্য বা ইরানে, সেখান থেকে তিনি চলে আসেন এদেশে এবং উচ্চবংশীয় যুবক হয়। আলীবর্দী তাকে শুধুমাত্র যে রাজকার্যে উচ্চ পদে নিয়োগ করেন তাই না, তার বৈমাত্রীয় ভগ্নী শাহ খানমের সাথে মীর জাফরের বিয়ে দেন। কিন্তু মীর জাফর কৃতজ্ঞতার পরিবর্তে সে তার মেধা বুদ্ধি কৌশল খাটাতে শুরু করেন ক্ষমতা দখলের জন্য, এবং মীর জাফর শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতাই করে যান। আলীবর্দী বারবার তাকে ক্ষমা করতে থাকেন, মীর জাফরের বিশ্বাসঘাতকতা বাড়তে থাকে। এক পর্যায়ে বাংলার আলীবর্দী খাঁ মারা গেল, পরবর্তীতে যখন সিরাজউদ্দৌলা নবাব হন তখন উনি বুঝতে পারেন যে এটাই আমার সুযোগ, এবং এই সুযোগটা কাজে লাগে ইংরেজদের সাথে হাত মিলিয়ে বাংলার স্বাধীনতাকে চিরতরে স্থগিত করার একটা প্রচেষ্টা তিনি নেন। মীর জাফর ক্ষমতা দখল করতে পারেন। আমরা চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে দেখব যে মীর জাফর গদিতে বসছেন, মসনদে বসছে, যেটা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। কিন্তু ঠিক একই রকমভাবে যখন ইংরেজদের স্বার্থে আঘাত আসে, ঠিক একই রকমভাবে মীর জাফরের জামাতা মীর কাসিমকে বাংলার মসনদে বসায় মীর জাফরকেও ক্ষমতাচ্যুত করা হয়। বিশ্বাসঘাতকের সাথে বিশ্বাসঘাতকতা ঘটে। ক্লাইভ মাত্র 17 বছর বয়সে আমাদের ভারতবর্ষে আসে, এবং ক্লাইভ ছিলেন খুবই উশৃঙ্খল, এতটাই উশৃঙ্খল যে তাকে ইংল্যান্ডে রাখা সম্ভবই হয়নি। তো কোম্পানির ব্যবসার মাল ও ওনার কাপড় বাছাই করতে এত বেশি বিরক্ত ছিল, মানে খুব ডিপ্রেশনে পড়ে যায় ক্লাইভ, এবং দুইবার চেষ্টা করে সে হচ্ছে আত্মহত্যা করার জন্য, কিন্তু সে আত্মহত্যাতেও সফল হয় না। খুব বেশি ধূর্ত ছিল। তার যে পরিকল্পনা সেটার ফলে বলা যায় যে আমাদের পলাশীর প্রান্তরে নবাবের যে পরাজয়, সে পরাজয়টা খুব সহজে ঘটে মাত্র কিছু সৈন্য নিয়ে। এত কম সৈন্য নিয়ে, এত কম ম্যান পাওয়ারে একটা এত বড় যুদ্ধ জেতার কথা না, কিন্তু ক্লাইভের যে পরিকল্পনা, সেই সাথে বাঙালিদের আসল যেই বৈশিষ্ট্য, আমরা যে কতটা শান্তিপ্রিয় বা কতটা ঝামেলা এড়ায় চলতে পছন্দ করি, জিনিসগুলো না জানা থাকলে ক্লাইভ এত বড় রিস্ক কখনোই নিত না। খুবই সাহসী ছিল ক্লাইভ, এবং তার প্রত্যেকটা রিস্ক এবং সে ক্যালকুলেটিভভাবে নিত, এবং শেষ পর্যন্ত পুরো একটা সাম্রাজ্যের পতন ঘটাই দেয় তার এই বিশ্বাসঘাতকতা। অমিচাঁদ খুব মজার একটা চরিত্র। আর যতগুলো চরিত্র আছে আমাদের, তার মধ্যে অমিচাঁদ একমাত্র সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখত। সে নবাবের সাথে কথা বলতো ইংরেজদের কথা বলতো নবাবকে। আবার মীর জাফরের দেখা যায় যে সেখানেও মন্ত্রণা সভায় সে আসে। আবার দেখা যায় নবাবের যে স্পাই, তাকেও সে বিভিন্ন জায়গায় পরিচয় করাই দিচ্ছে, মানে সব দিকে থাকতো। লাহোর থেকে আসছিল এখানে, এবং তার আসার অন্যতম কাজ ছিল হচ্ছে দালালি। আর শেষমেশ যখন দলিল হচ্ছিল, 2 রকম দলিল থাকে, একটা সাদা একটা লাল। এর মধ্যে জাল দলিলটা ক্লাইভ অমিচাঁদকে দেয়, এবং সেখানে লেখা ছিল যে ইংরেজরা জয়ী হলে তাকে 20 লক্ষ টাকা দেওয়া হবে। এই 20 লক্ষ টাকার তথ্যটা এক এক জায়গায় এক এক রকম পাবা। দেখবা যে বইয়ের একটা জায়গায় লেখা আছে যখন মিরনের আবাসে ষড়যন্ত্র হয় তখন 20 লক্ষ টাকার কথা লেখা। আবার চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে লেখা হচ্ছে
30 লক্ষ টাকার কথা, এখানে আবার 20 লক্ষ টাকার কথা লেখা আছে, এটাও তোমাদের বই থেকে দেখাচ্ছি আমি। সো তোমরা 20 লক্ষ টাকাটাই লিখবা যদি এটা পরীক্ষায় আসে। ওয়াটস, একটা জিনিস খুব কনফিউশন কাজ করে তোমাদের, ওয়াটসকে আর ওয়াটসনকে। অ্যাকচুয়ালি ওয়াটস হচ্ছে কাশিমবাজার কুঠির পরিচালক, মোটাসোটা নাদুস নাদুস লোক, এবং নবাব দরবারে সে নিয়মিত যাতায়াত করতো এবং সেখানে তার প্রতিনিধি ছিল। আর ওয়াটসন হচ্ছে অ্যাডমিরাল চার্লস ওয়াটসন, এবং ওয়াটসন নৌবাহিনীর প্রধান ছিলেন, ইংরেজ পক্ষে নৌবাহিনীর প্রধান ছিলেন অ্যাডমিরাল ওয়াটসন। ওয়াটসন আলাদা, ওয়াটস আলাদা, হ্যাঁ, এই দুটো জিনিস একটু মনে রাখবা। তো যাই হোক, আমরা হলওয়েলের কথাও পড়ছি একদম প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে, অভিজাতের কথা থেকে হলওয়েলের পুরো পরিচয় পাই। গাইস হাসপাতালের হাতুড়ে সার্জন জন জেফানিয়া হলওয়েল, ঠিক আছে, হলওয়েল ডাক্তার ছিলেন, একটু মনে রাখবেন। ঘসেটি বেগম, আমরা ঘসেটি বেগম আর মির্জাফরের চরিত্র অন্তত সিরাজউদ্দৌলা পড়ি বা না পড়ি সবার জানা, সারা বাংলাদেশের মানুষজন এই দুটো নাম খুব ভালো মতো চেনে। ঘসেটি বেগমকে আমরা প্রথমে দেখতে পাই প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে, যেখানে ষড়যন্ত্র চলছিল এবং সিরাজ সেখানে উপস্থিত হয় এবং তিনি মতিঝিলের জলসা চিরতরে ভেঙে দিয়ে ঘসেটি বেগমকে তার নিজ প্রাসাদে নিয়ে আসেন। পরবর্তীতে তৃতীয় অংশের প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই লুৎফুন্নিসার কক্ষে ঘসেটি বেগম এবং আমিনা, রাজমাতা আমিনা বিবি, দুজনের মধ্যে আমিনা এবং ঘসেটি বেগমের মধ্যে ভালো রকম কথা কাটাকাটি হয়। এবং সিরাজের সাথেও আমরা দেখি যে ঘসেটি বেগম অনেক অভিযোগ করে যে বিধবার সম্পত্তিতে এইভাবে হস্তক্ষেপ করছে বাংলার নবাব বারবার। মানে এইখান থেকে তার স্বার্থপর চরিত্রের সব কয়টা দিক আমরা একদম ক্লিয়ার হইতে পারি। এবং ঘসেটি বেগম বারবারই এই যত রকম প্রাসাদ ষড়যন্ত্র হয়েছে সেখানে তিনি যথেষ্ট টাকা দিয়েছেন সবাইকে, সিরাজের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের সাথে কমিউনিকেশন রেখেছেন, কিন্তু উনি বারবারই অভিযোগ করতেন যে সিরাজ তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে এবং তার সামান্য সম্পত্তি তাকে ভোগ দখল করতে দিচ্ছে না। ড্রেক, রজার ড্রেক কোম্পানির কলকাতার গভর্নর, যদিও পরবর্তীতে ক্লাইভ কলকাতার গভর্নর হয় যুদ্ধের পরে। মানিকচাঁদ, মানিকচাঁদ ছিলেন নবাবের সেনাপতি। উনি কলকাতার যখন তাকে আলীনগর নাম করে তাকে যখন কলকাতার দেওয়ান বা গভর্নর যখন নিযুক্ত করা হয় মানিকচাঁদকে, তখন মানিকচাঁদ ঘুষের টাকায় আবার সিরাজউদ্দৌলার আদেশ অমান্য করে যারা বিতাড়িত হয়েছিল তাদেরকে আবার ব্যবসা করার অনুমতি দেন গোপনে। জগৎ শেঠ, এই শেঠ নামটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে উনি খুব বড় ব্যবসায়ী ছিলেন। জগৎ শেঠ অ্যাকচুয়ালি তার উপাধি ছিল, তার প্রকৃত নাম ছিল ফতেহ চাঁদ। প্রচুর ব্যবসা করতেন, বড় ব্যবসায়ী ছিলেন এবং এই টাকাটা পুরোটা ইনভেস্ট করতেন নবাবের বিরুদ্ধে। আমিনা বেগম, আমিনা বেগম ছিলেন আলীবর্দী খাঁর কনিষ্ঠ কন্যা এবং সিরাজউদ্দৌলার মাতা। মিরন, মীর জাফরের পুত্র, আমরা দেখেছি যে শুধু মহাদার নাচওয়ালি এ নিয়ে পড়ে থাকতো সবসময়। মীর মর্দান এবং মোহনলাল দুইজনই ছিলেন নবাবের বিশ্বস্ত সেনাপতি এবং দুইজনই পলাশির প্রান্তরে শহীদ হন। পরবর্তীতে মোহাম্মদী বেগ তো নবাবের খুনি, লাস্ট পর্যায়ে পাবো চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যের শেষে এবং চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যে মোহাম্মদী বেগের উপস্থিতি আমরা পাবো। রাজবল্লভ, উনিও বিশ্বাসঘাতকের একজন ছিলেন এবং ঢাকায় নৌবাহিনীর কেরানির কাজ করতেন। পরবর্তীতে তিনি একটা পর্যায়ে যখন নবাবের কাছে কথা দেওয়ার পরেও বিশ্বাসঘাতকতা করেন। লুৎফুন্নেসা, সিরাজউদ্দৌলার স্ত্রী। মির্জা ইরিজ খানের কন্যা, ইরিজ খান সিরাজউদ্দৌলার কাছে আমরা তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে দেখব যে প্রচুর টাকা নিয়ে পালিয়ে যায়। রায়দুর্লভ আলীবর্দীর বিশ্বস্ত আমাত্য রাজা জানকীরামের ছেলে ছিলেন, কিন্তু তারপরেও তিনি আমরা দেখি যে বিশ্বাসঘাতকতা করেন। ফরাসি, ফোর্ট উইলিয়াম দুর্গ, আলীনগরের সন্ধি, এগুলো প্রয়োজন নেই। যে চরিত্রগুলোর কথা বললাম সেই চরিত্রগুলোর এবার আমরা একটু দেখব যে বিভিন্ন উক্তি এবং খ নম্বরে বিশেষ করে যেগুলো বোর্ডে আসছে সেগুলো কিভাবে সলভ করা যায় আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। ঢাকা বোর্ড 23 সালে খ নম্বরে আসছে, এই সময় এভাবে এখানে আসা খুবই বিপজ্জনক, উক্তিটির কারণ ব্যাখ্যা করো। দেখো আমি খ নম্বর বোঝাচ্ছি মানে যে বিষয়টা এরকম না যে শুধু অনুধাবনমূলক প্রশ্নটাই হচ্ছে, তোমার কিন্তু গ এবং ঘয়ে উত্তর দেওয়ার জন্য এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো একটু ভালো করে আজকের পুরো ক্লাসটা দেখার চেষ্টা করো, সমস্যা হলে জিজ্ঞাসা করো কমেন্টে। আর আই থিঙ্ক এটা যদি ঠিকঠাক মতো তোমরা দেখতে পারো তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে আমাদের এই সিরাজউদ্দৌলা নাটক থেকে প্রশ্নের উত্তর দেয়া। প্রশ্নটা ছিল এই সময়ে এখানে এভাবে আসা খুবই বিপজ্জনক। আচ্ছা, একটু কমন সেন্স থেকে চিন্তা করো তো যে সবচেয়ে বিপজ্জনক কাদের জন্য বিপজ্জনক? সিরাজের জন্য তো নিশ্চয়ই বিপজ্জনক না। যারা ষড়যন্ত্র করছে নিশ্চয়ই ষড়যন্ত্রকারীদের কেউ এই কথাটা বলছে এবং এই ঘটনার অবতারণা ঘটছে।
তো আমরা এখানে বুঝতেই পাচ্ছি এখানে এই সময় এভাবে এখানে আসা খুবই বিপজ্জনক। এই কথাটা বলা হয়েছে ষড়যন্ত্র করার সময়। আমার এক্স্যাক্ট যদি বলতে হয়, এটা মিরনের যেই আবাসস্থল ছিল সেখানে এই ঘটনাটা ঘটে। এবার আমরা একটু খ নম্বর প্রশ্নটা দেখি যে উত্তরটা কীভাবে দেওয়া হয়েছে। নবাব সিরাজের সভাসদেরা মিরনের আবাসে ষড়যন্ত্রে লিপ্ত থাকা অবস্থায় হঠাৎ ছদ্মবেশে ক্লাইভ সেখানে উপস্থিত হয়। মনে আছে, ক্লাইভ এবং ওয়াটস সেখানে আসে নারীর ছদ্মবেশে, এবং একজন পরিচারকে এসে খবর দেয় জানানা সওয়ারি, এবং মিরন খুব লজ্জা পেয়েছিল। তোমাদের মনে থাকার কথা যারা সিরাজউদ্দৌলা একবারও অন্তত পড়ছো, কারণ বাবার সামনে বিষয়টা কেমন না, যে বাবা দাঁড়ায় আছে, অর্থাৎ মীর জাফর দাঁড়ায় আছে, সেখানে মিরনের জানানা সওয়ারি দুজন নারী মিরনের কাছে এসেছে, ইঙ্গিতটা বুঝে নাও, কি বলার চেষ্টা করছে সেখানে। তো ওই দুইজন নারী অ্যাকচুয়ালি ছিল নারীর ছদ্মবেশে ওয়াটস এবং ক্লাইভ। এটা আসার পরে মীর জাফর তখন বলে যে চারদিকে নবাবের গুপ্তচর খোঁজখবর রাখছে, এখানে আসা তো এরকম নিরাপদ না, চলে এসেছেন আপনার এরকম, সেই জন্য এই কথাটা বলা হয়েছে। নিজের ভাষায় ব্যাখ্যা করে লিখবা, ওকে? তাহলে এই সময় এভাবে এখানে আসা খুবই বিপজ্জনক। উক্তির কারণ হচ্ছে কি, যে যখন মিরনের আবাসে ষড়যন্ত্রে লিপ্ত থাকা অবস্থায় হঠাৎ ছদ্মবেশে ক্লাইভ সেখানে উপস্থিত হয়, তখন এই কথাটা বলা হয়। এবং এটা যে কতটা এই যে ষড়যন্ত্রের এক পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলা সভাসদেরা কোম্পানির সাথে চুক্তির জন্য মিরনের বাসভবনে আলোচনায় বসেন। সেখানে কোম্পানির একজন প্রতিনিধি উপস্থিত থাকার কথা ছিল। এই কোম্পানির প্রতিনিধি হিসেবে ক্লাইভ যে নিজে চলে আসছে, এটা যে কত বড় রিস্কি, কারণ যদি ধরা পড়ে তাহলে একদম নির্ঘাত, এখানে যদি ধরা পড়তো তাহলে একদম নির্ঘাত প্রত্যেকের গর্দান নেওয়া হতো। সে মীর জাফর, রাজবল্লভ, রায়দুর্লভ, জগৎ শেঠ, ক্লাইভ, ওয়াটস সবারই। সেই জন্যই আশঙ্কার কথাটা বলা হয়েছে। পরবর্তী প্রশ্নে যায়, কত বড় শক্তি তবু কত তুচ্ছ। আচ্ছা, কার শক্তি বড় ছিল বলো তো? এই যে যুদ্ধ হচ্ছিল, কার শক্তি বড় ছিল? অবভিয়াসলি এখানে আমরা দেখতে পাই যে নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর সদস্য সংখ্যা থেকে শুরু করে তার ফায়ার পাওয়ার, তার কামানের সংখ্যা সব কিছুই অনেক বেশি ছিল। কিন্তু তারপরেও এটাকে তুচ্ছ মনে হচ্ছে কিসের জন্য? এটা ঢাকা বোর্ড 23-এর কোশ্চেন, সো একটু ভালো করে দেখবা। ইংরেজের তুলনায় শক্তি সামর্থ্যে বেশি হওয়া সত্ত্বেও বিশ্বাসঘাতকদের কারণে পরাজয় অসম্ভবই জেনেই নবাব সিরাজউদ্দৌলা প্রশ্নোক্ত কথাটি বলেছেন। তোমাদের একটা বদ অভ্যাস আছে, আমি অনেক খাতায় দেখছি, যে কত বড় শক্তি তবু কত তুচ্ছ উক্তিটি নিচে ব্যাখ্যা করা হলো, এইরকম উত্তর দাও। এই কথাটা লিখবা না, তোমরা সৃজনশীল লেখো না। আমাদের সময়ে এই কথাটা ঠিক ছিল, কিন্তু সৃজনশীলের খ নাম্বারের প্রথম লাইনের জন্য তোমাদের 1 মার্ক দেওয়া হয়। দেখো এখানে বলা হয়েছে ব্যাখ্যা করো। এই যে প্রথম লাইনে যেই কথাটা বললা, যে ইংরেজদের তুলনায় শক্তি সামর্থ্য বেশি হওয়া সত্ত্বেও বিশ্বাসঘাতকদের কারণে পরাজয় অবশ্যম্ভাবী জেনেই নবাব সিরাজউদ্দৌলা প্রশ্নোক্ত কথাটি বলেছেন, এটুকু লেখার জন্য তোমাদের 1 মার্ক দেওয়া হয়। আর 1 মার্ক পাওয়া কোথায়? সিরাজউদ্দৌলা নাটকে পলাশির প্রান্তরে যুদ্ধের ময়দানে ইংরেজদের তুলনায় নবাব সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা ছিল অধিক এবং শক্তিশালী, কিন্তু নবাবের বাহিনীতে বিশ্বাসঘাতক মীর জাফর এবং তার অনুসারী সৈন্যও ছিল। মীর জাফর নবাবের সেনাপ্রধান হলেও তার প্রতি নবাবের বিশ্বাস ছিল না, তাই সামর্থ্য থাকা সত্ত্বেও পরাজয় ঠেকানো যাবে না ভেবে নবাব প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। এই ব্যাখ্যাটুকুর জন্য জাস্ট 1 মার্ক দেওয়া হয়। তোমরা যদি প্রথম লাইনটা না লিখে জাস্ট ব্যাখ্যাটা করো, 1 মার্ক পাবা। প্রথম লাইনে 1 মার্ক, পরে ব্যাখ্যাতে তোমরা পাবা 1 মার্ক। অনেকে মনে করো অনেক না লিখলে নাম্বার দেয় না। ভাই, প্রথম লাইনটা লেখো, 1 মার্ক পেয়ে যাবা। তারপর 3 বা 4 লাইনে তুমি জিনিসটা ব্যাখ্যা করো, 2 মার্ক তোমার। খ নম্বরের জন্য অনেক বেশি স্ট্রাগল করার প্রয়োজন হয় না। যাই হোক, পরবর্তী প্রশ্নে আমরা যাই। ময়মনসিংহ বোর্ড 23 সালের কোশ্চেন। ওকে, ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। আচ্ছা বলো তো, কার ঘরের লোক অবিশ্বাসী ছিল? রাইট, ঘরের লোক অবিশ্বাসী ছিল সিরাজউদ্দৌলার। তাহলে এটা দিয়ে কী বোঝানো হয়েছে? বিশ্বাসঘাতকদের কথা। প্রশ্নোক্ত মন্তব্যটি দ্বারা নবাব সিরাজউদ্দৌলা অমর্ত্যবর্গের বিশ্বাসঘাতকতার দিকটি বোঝানো হয়েছে। দেখো আমি বারবার বলছি, তোমরা জাস্ট পাশের খাতা, পিছনের খাতা, সামনের খাতা খোঁজার দরকার নেই। প্রশ্নটা একটু ভালো করে পড়ো, অ্যান্সার করে ফেলতে পারবা। একটু মনে করতে হবে যে কার ঘরের লোক অবিশ্বাসী ছিল? সিরাজের। সো এখানে সিরাজউদ্দৌলা অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতার দিকটি এখানে বোঝানো হয়েছে। তার যে উজির, অমাত্য ছিল, সবাই বিশ্বাসঘাতক ছিল বলতে গেলে। ইংরেজদের সঙ্গে যুদ্ধে রাজ অমাত্যগণ নবাব সিরাজউদ্দৌলার কর্তৃত্ব রক্ষায় জীবন উৎসর্গ করবেন বলে পবিত্র গ্রন্থ নিয়ে শপথ করেছিলেন, কিন্তু নবাবকে পরাজিত করতে গোপনে অনেকেই ষড়যন্ত্র করেছিলেন ইংরেজের সাথে, যা তাদের কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে। অমাত্যবর্গের এই বিশ্বাসঘাতকতার দিকটি প্রশ্নোক্ত মন্তব্যে প্রকাশ পেয়েছে। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছ। পরেরটায় যাই। ক্লাইভ সিরাজউদ্দৌলাকে দ্রুত হত্যা করতে চেয়েছিল কেন? একটা জিনিস দেখো, সিরাজউদ্দৌলাকে যখন বন্দি করা হয়, তখন সিরাজউদ্দৌলা তো বাংলার নবাব ছিল। স্বভাবতই সিরাজউদ্দৌলা যদি জীবিত অবস্থায় থাকতো, তাহলে কোনো না কোনো লোক
একজন দুইজন করে একটা সময় একটা গণ আন্দোলন গণ অভ্যুত্থান গড়ে উঠতো। আর ক্লাইভ কখনোই চায়নি যে সিরাজউদ্দৌলা, যে সে বলে যে সিরাজউদ্দৌলা ডেড হর্স, তাকে বাঁচায় রাখা যাবে না, কারণ সে যদি বেঁচে থাকে তাহলে মানুষজন আবার আশা পাবে, স্বপ্ন দেখবে এবং হয়তো এক সময় একত্রিত হবে। দেখো, বিশ্বাসঘাতকের সংখ্যা কিন্তু খুবই কম, দেশপ্রেমিক মানুষ অনেক ছিল, কিন্তু তারা সংঘবদ্ধ ছিল না। নবাব সিরাজউদ্দৌলাকে আটকে যদি রেখে দিত তাহলে হয়তো তারা আস্তে আস্তে বুঝতো যে নবাব সিরাজউদ্দৌলাকে কতটা দরকার, কিন্তু সিরাজ মারা গেলে তখন তাদের আর কোনো অপশন থাকছে না। সো আমরা একটু সুন্দর করে দেখি যে উত্তরটা কিভাবে লেখা হয়েছে সুন্দর করে। গণবিক্ষোভ হতে পারে এই আশঙ্কায় ক্লাইভ সিরাজউদ্দৌলাকে দ্রুত হত্যা করতে চেয়েছিল। দেখছো, মানে এটা ক্লাইভের উক্তি, চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে এটা পাবা। এটা মীর জাফরকে সে এই পরামর্শ দেয়। পলাশির প্রান্তরে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় শোচনীয় পরাজয় ঘটে নবাব ও তার বাহিনীর। পরাজিত হবার পর নবাব স্ত্রীকন্যা সহ পাটনার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় মীর জাফরের ভাই মীর দাউদ নবাবকে সপরিবারে বন্দী করে তার রাজধানীতে নিয়ে আসে। বাংলার মানুষের পক্ষে তখন বিক্ষোভ দানা বেঁধে উঠতে থাকে। গণবিক্ষোভের ভয়ে ক্লাইভ তাই তাকে দ্রুত হত্যা করতে চেয়েছিল। স্ত্রীকন্যা সহ এটা তোমাদের উল্লেখ করার প্রয়োজন নেই, মীর দাউদ এটা উল্লেখ করার প্রয়োজন নেই। এটা উল্লেখ না করলেও তোমরা এই প্রশ্নটা খুব সুন্দর করে সাজায় গুছিয়ে উত্তর দিতে পারবা। কাহিনীটা জানতে হবে এই জাস্ট। শুভ কাজে বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়। আচ্ছা, কাদের জন্য শুভ? ষড়যন্ত্রকারীদের জন্য শুভ। শুভ কাজ বলতে কী বোঝানো হচ্ছে? ইংরেজদের সাথে বাংলার বিশ্বাসঘাতকদের চুক্তি। হ্যাঁ, এই জিনিসটাই জাস্ট উল্লেখ করা হয়েছে। আসো আমরা উত্তরটা দেখি। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের এক পর্যায়ে নিজেদের ভাগ বাটোয়ারার হিসাব করতে গিয়ে মীর জাফর প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিল। মিরনের বাড়িতে আলোচনা হচ্ছে। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তার সিপাহ সালার মীর জাফর কোম্পানির প্রতিনিধিরা মিরনের বাসগৃহে এক হয়েছিল। যুদ্ধে ক্লাইভ বিজয়ী হলে কে কতটা ভাগ পাবে তাই নিয়ে দলিল করছিল তারা, কিন্তু দলিলে সই করতে গিয়ে চক্রান্তকারীরা তর্কে জড়িয়ে পড়ে। তখন বিলম্ব না করে দলিলে সই করার জন্য নিজ স্বার্থকে পাকাপোক্ত করার জন্য মীর জাফর উক্তিটা করে। মানে এমনভাবে লেখা ছিল দলিলটা যেন পুরো দলিলে একদম পুতুল সরকার হিসাবে জাস্ট বসে থাকবে আমাদের মীর জাফর, দেশ চালাবে কোম্পানির প্রতিনিধি। তো তখন ক্লাইভ এই কথাগুলো শুনে রেগে যায় যে আসলে আমি ঠিক আছে আপনাদের শর্তগুলো বলেন, আমি নিয়ে আসবো, নতুন করে দলিল করে নিয়ে আসবো। তখন মীর জাফর বলে থাক থাক, আমাদের আর দরকার নেই, শুভ কাজে বিলম্ব করা ঠিক না, যা আছে ওইটাই সিগনেচার করে দিই। নিজেকে খুব ধূর্ত ভাবতো আসলে মীর জাফর, ভাবছিল আমি নবাব হলে তখন এগুলো দেখে নিব। কিন্তু যখনই সে একটু চেষ্টা করে ইংরেজদের স্বার্থ কোনোভাবে ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ, এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে তাকেও ক্ষমতাচ্যুত করে ইংরেজ বাহিনী। ব্রিটিশ সিংহ ভয় লেজ গুটিয়ে নিলেন। আচ্ছা, কথাটা খুব মজা করে বলছিল আমাদের উমিচাঁদ, তাই না? মনে আছে? ব্রিটিশ সিংহ ভয় লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা, উমিচাঁদ কথাটা বলছিলেন। আচ্ছা, আমরা একটু প্রশ্নটা পড়ি। ফোর্ট উইলিয়াম দুর্গে নবাব সিরাজউদ্দৌলা আক্রমণের মুখে ইংরেজদের পালিয়ে যাওয়ার প্রসঙ্গে উমিচাঁদ প্রশ্নোক্ত মন্তব্যটি করেছে। ওকে, ফোর্ট উইলিয়াম দুর্গে কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠা হয় এগুলো তো প্রয়োজন নেই। ইংরেজরা নবাবের বিনা অনুমতিতে সামরিক শক্তি বৃদ্ধি করে, অর্থাৎ দুর্গ সংস্কার চালু রাখে। তার নবাব দুর্গ আক্রমণ করেন এবং ইংরেজ সৈন্যরা নবাবের সৈন্যদের আক্রমণের মুখে দিশেহারা হয়ে পড়ে। তারা ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফকল্যান্ড, ম্যানিংহাম সবাই পালায় যায়। ক্যাপ্টেন ক্লেটনও পালায় যায়, গভর্নর ড্রেগও পালায় যায়, মেয়েদের নৌকায় করে পালায় যায় তারা। তো এই যে এত বড় বড় কথা বলছিল ক্লেটন বা গভর্নর ড্রেকের সাথে, তো উমিচাঁদের বড় রকম সমস্যা ছিল। তো এদেরকে ব্যঙ্গ করেই হচ্ছে এই কথাটা বলে, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, উমিচাঁদ বলছিল। পরের প্রশ্নটা দেখি। ওকে, নিচের দিকে আসা দেখো, দিনাজপুর বোর্ডের প্রশ্ন। আমরা এমন কিছু করলাম যে ইতিহাস হবে। আচ্ছা, ইতিহাস, নতুন করে ইতিহাস কারা রচনা করে? যারা ষড়যন্ত্র করছিল তারাই। তো ক্লাইভ এই কথাটা মোস্ট প্রবাবলি বলে। আমরা একটু দেখি। সিরাজউদ্দৌলা নাটকে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ, হ্যাঁ ঠিক আছে, ক্লাইভ এই কথাটা বলেন। নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করে বাংলার সিংহাসন করায়ত্ত করতে চায় বিশ্বাসঘাতকের দল, তাই নিজ নিজ সংকীর্ণ স্বার্থকে বাস্তবে রূপদান করার জন্য তারা ইংরেজদের সাথে একটি ঋণ চুক্তি করে। এ ঘটনার মাধ্যমে পাক ভারত উপমহাদেশের, এত কথা লেখার দরকার নেই, লাইনটা বাদ দাও। চুক্তিপত্রে এক এক করে জগৎ শেঠ, মীর জাফর, রাজবল্লভ সবাই স্বাক্ষর দেন এবং বাংলার পরাধীনতার পথ সুগম হয়। এই যে চুক্তিটাই হচ্ছে সমস্ত পতনের শুরু। এই যে আমাদের মীর জাফর এখানে একটা বিখ্যাত উক্তি করছিল, যদি একটাবার মাথা উঁচু করে মস্তদে আমি বসতে পারতাম। এই যে তার যে স্বপ্ন ছিল যে বাংলার মস্তদের, সে দেখো একটা অসহায় মানুষ যাকে দরবারে
দয়া করে কাজে রাখা হলো, সে চাচ্ছে ওই দরবারের মসনদে বসতে। মানুষ কতটা বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ হয়। তো তারা যেহেতু মানে যেটাই করুক, বিশ্বাসঘাতকরা তো আর কখনো স্বীকার করে না যে তারা বিশ্বাসঘাতকতা করছে। ক্লাইভ সুন্দর করে বোঝায় সবাইকে যে দেখেন, আপনারা অত্যাচারী নবাবকে সরাই দিচ্ছেন। নবাব চুক্তির বরখেলাপ করে, নবাব সিরাজ এই ভালো না, সেই করছে, সেই অত্যাচার করছে। তো তারা সবাই মিলে কিন্তু মনে করে আমরা বিশাল বড় একটা দেশপ্রেমের কাজ করলাম। অ্যাকচুয়ালি স্বার্থপর মানুষগুলো এরকমই, নিজের স্বার্থে কাজ করবে, পরে একটা লজিক দেখাই দেবে যে এই জন্য করছি। তো সিরাজউদ্দৌলা নাটকে ক্লাইভ যখন চুক্তি স্বাক্ষর হয় তখন এই কথাটা বলে যে আমরা একটা ইতিহাস করলাম এখানে। দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনের স্তূপে চাপা না পড়ে। এই সংলাপটা তো বোঝাই যাচ্ছে দেশপ্রেমিক কারা। আমি একটু আগেই দেখালাম কে কে দেশপ্রেমিক ছিলেন। আমরা দেখি উত্তরটা। দেশপ্রেমিকের আদর্শকে চিরঞ্জীব ব্যাখ্যা দিয়ে নবাব সিরাজউদ্দৌলা ওই উক্তিটি করেন। পলাশির প্রান্তরে যখন যুদ্ধ হয় তখন একে একে মারা যেতে থাকে সব সৈনিক এবং সমস্ত বীর যোদ্ধা, নবাবের বিশ্বস্ত সেনাপতি। এবং বীর যোদ্ধারা মারা গেলে তাদের আদর্শ যেন চাপা না পড়ে, সকলকে উদ্দেশ্য করে তখন সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে উনি এই কথাটা বলেন যে আমাদের আসলে তারা মারা গেছে, শহীদ হয়েছে, কিন্তু তাদের আদর্শটা তো টিকে আছে। যদিও নবাবের এই কথায় কাজ হয় না। নবাবের আশেপাশের লোকজন নবাবের এই কথাতে কান্না দিয়ে তারা নবাবের কোষাগার থেকে বিভিন্ন পরিমাণে টাকা পয়সা নেয় এবং নবাবকে বলে আমরা আপনাকে সহযোগিতা করব, তারপর পালিয়ে যায়। এবং নবাব সিরাজউদ্দৌলার আপন শ্বশুর ইরিজ খা সে পর্যন্ত টাকা নিয়ে পালাই যায়। কিন্তু নবাব একটা শেষ চেষ্টা করছিলেন এই আর কি। কুমিল্লা পড়তে এসেলের কোশ্চেন, আল্লাহর কাছে মাপ চেয়ে নাও শয়তান। তো বোঝাই যাচ্ছে এইটা নবাবের শেষ সময়ের কথা। চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যে এটা আমরা পাবো। আল্লাহর কাছে মাপ চেয়ে নাও শয়তান মিরনের দোয়া করার প্রসঙ্গে নবাব সিরাজউদ্দৌলাকে খুন করার পূর্ব মুহূর্তে কথাটা বলা হয়েছে। মিরন আসে এবং বলে যে তোমার মৃত্যুদণ্ড, নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি। তখন বলে যে মীর জাফর কি আমার মৃত্যুর ফরমান জারি করেছে, আমি দেখতে চাই। তখন মিরন বলে বন্দির আবার সেই অধিকার থাকে নাকি? তখন বলে যে হচ্ছে আল্লাহর কাছে মাপ চেয়ে নাও, মৃত্যুদণ্ড এখনই কার্যকর করা হবে। তারপরে প্রশ্নটা দেখি, দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়ে বড়। সবচেয়ে কমন, সবচেয়ে বেশি বার আসা প্রশ্নের মধ্যে একটা, বলো কার কাছে দৌলত ভগবানের দাদামশাইয়ের চেয়ে বড়? অবশ্যই উমিচাঁদের কাছে। আমরা একটু প্রশ্নটা পড়ি, এটা অনেকবার আসছে। সিরাজউদ্দৌলা নাটকে উমিচাঁদ অর্থ সম্পদের তার কতটা আসক্তি সেটা প্রকাশ করতে নিজেকে দৌলতের পূজারী হিসেবে ঘোষণা করেছেন। নববিরোধী চক্রান্তে সলা পরামর্শে মীর জাফরের সহযোগী ছিলেন উমিচাঁদ। ইংরেজদের ব্যবসার দালালি করে অঢেল বিত্তের মালিক হয়েছিলেন তিনি। উমিচাঁদ ছিলেন ধুরন্ধর ব্যক্তি। অর্থের লোভে তিনি ইংরেজদের কথা নবাবের কাছে, নবাবের কথা ইংরেজদের কাছে বলে দুপক্ষের সাথে সম্পর্ক রাখতেন। ইংরেজদের ক্ষমতা দখলের পেছনে উমিচাঁদের ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা অনেকাংশ দায়ী। দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়ে বড়, এই কথাটা মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে পড়ে প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে ঘসেটি বেগমের বাড়িতে যখন সলা পরামর্শ চলে তখন উনি মোস্ট প্রবাবলি এই কথাটা বলেন। এবং এইটা বলার সময় সেখানে রাইসুল জোহালা বা নারায়ণ সিং উপস্থিত ছিলেন। ওকে, পরের প্রশ্নটা দেখি। দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়ে বড়, এই প্রশ্নটা অলরেডি আমরা ব্যাখ্যা করছি। তারপরের প্রশ্নটা দেখি, তার নবাব হওয়াটাই আমার মস্ত ক্ষতি। ঘসেটি বেগমের এই উক্তির কারণ কি? এই যে তোমাদের বলেছিলাম তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে লুৎফুন্নেসার কক্ষে যখন তুমুল তর্ক বিতর্ক চলে সেই সময় এই কথাটা বলে এবং আমিনা বেগম তখন সামনে উপস্থিত, লুৎফুন্নেসা উপস্থিত। সিরাজউদ্দৌলার নবাব হওয়াটা ঘসেটি বেগমের ঈর্ষান্বিত, নবাব হওয়ায় ঘসেটি বেগম ঈর্ষান্বিত হয়ে আলোচ্য উক্তিটি করেন। নবাব আলীবর্দী খাঁ তার মৃত্যুর আগে দহিত্র সিরাজউদ্দৌলাকে সিংহাসনের উত্তরাধিকারী করে যান, কিন্তু ঘসেটি বেগমের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র চালান। রাজমাতা আমিনার সামনে সিরাজউদ্দৌলার অমঙ্গল কামনা করলে যখন আমিনা বেগম বলে যে আপা সিরাজ তো তোমার কোনো ক্ষতি করেনি, তখন ঘসেটি বেগম বলে যে তার নবাব হওয়াটাই তো আমার ক্ষতি, এর থেকে বড় ক্ষতি আর কি হতে পারে। ওকে, নেক্সট ওয়ান। পলাশিতে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়। আমরা খুব ভালো মতোই জানি এই কথাটা অ্যাকচুয়ালি যখন তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে যখন মুর্শিদাবাদে ফিরে এসে, এখানে লেখা আছে, বাহ যাক ঠিকঠাক বলেছি, মনে আছে অনেক কিছু দেখছি। সিরাজউদ্দৌলা নাটকে তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে যখন মুর্শিদাবাদ নগরের দরবারে বিভিন্ন রকম মানুষ এখানে জমায়েত হয় তখন সবাইকে উদ্দেশ্য করে সিরাজউদ্দৌলা বলেন যে আসলে যুদ্ধই তো হয়নি, যুদ্ধ তো হবে, আমি যুদ্ধ করব, আমি সৈন্য দাঁড় করাবো এবং আমি যুদ্ধে যাব। এবং মানুষকে আশা দেওয়ার জন্য উনি এই কথাটা বলেছিলেন যে পলাশের প্রান্তরে সংগঠিত যুদ্ধের প্রকৃত অবস্থা হচ্ছে এখানে যুদ্ধের অভিনয় হচ্ছে, সবাই দাঁড়ায় আছে, প্রায় 40,000 সৈন্য।
যারা মীর জাফরের প্রতি লয়াল ছিল প্রত্যেকে দাঁড়ায় ছিল চুপচাপ, কোনো যুদ্ধ করেনি। আচ্ছা, পরেরটায় যাই। হলওয়েলকে সিরাজউদ্দৌলা নাটকে তার পরিচয় দাও। হলওয়েল ছিল গাইস হাসপাতালের ডাক্তার, কলকাতার কমিউনিটি সার্জন। গাইস হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করে ভারতবর্ষে আসেন। তো এত ডিটেল দরকার নেই। অবৈধভাবে বিপুল সম্পদ লাভ করেন এবং 1752 সালে হলওয়েল 24 পরগনার দায়িত্ব পালন করেন, যে বইয়ের শেষে লিখে দেওয়া আছে। তো তোমাদের যদি এই এত তথ্য মনে না থাকে, তো এই জায়গায় উমিচাঁদ যখন হলওয়েলের সাথে কথা বলে তখন যে তথ্যগুলো তোমাদের দেওয়া হয়েছিল সেগুলো মনে রাখলেই হবে। তার পূর্ণ নাম হচ্ছে জন জেফানিয়া হলওয়েল, গাইস হাসপাতালের হাতুড়ে সার্জন। এবং যখন গভর্নর রজার ড্রেক এবং ক্যাপ্টেন ক্লেটন পালিয়ে যায় তখন কিছুক্ষণের জন্য সে ইংরেজ বাহিনীর, কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের ইংরেজ বাহিনীর সর্বাধিনায়কে পরিণত হয়। এবং সে যখন বুঝতে পারে হলওয়েল যে আমি আসলে এই যুদ্ধে কোনোভাবেই আমার চালু রাখা সম্ভব না, তখন সাদা দুর্গ প্রকারে সাদা নিশান উড়িয়ে, উমিচাঁদের পরামর্শে সাদা নিশান উড়িয়ে সে আত্মসমর্পণ করে। এই তথ্যটুকু দিতে পারলেও হবে, মানে তোমরা যদি নাটক থেকে পড়ো তাহলে ওই তথ্যটুকু মনে রাখতে পারলেও হবে, নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ। পরের প্রশ্নটা কি? ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন কেন? অলরেডি আমরা বলেছি, ক্ষমতার লোভে, অর্থ এবং ক্ষমতার লোভে। দেখো ওইটি কথাটাই লেখা আছে, এটাই লিখবা। রাজকার্য পরিচালনার লোভে সিরাজউদ্দৌলার ভাই একরামউদ্দৌলার পোষ্যপুত্র হিসাবে গ্রহণ করেছিলেন, কিন্তু ছেলেটা মারা যায়, না হলে তো কাজ হয়ে যেত আর কি। তো যাই হোক, পরের প্রশ্নটা দেখি। তুমিও আমাকে বিচার করতে বসলে। দেখেন কথাটার ভিতর কিন্তু খুব একটা অভিমান ফুটে উঠেছে। পুরো গল্পের মধ্যে কার সাথে কার অভিমানের সম্পর্ক থাকতে পারে? রাইট, লুৎফুন্নেসা এবং সিরাজউদ্দৌলা। লুৎফা যখন নানা ষড়যন্ত্রের শিকার, সিরাজউদ্দৌলা যখন তার বিশ্বাসের শেষ আশ্রয় সহধর্মিনী লুৎফার কাছে আসেন, তখন সেও যখন এই কথাটা বলে যে আসলে বিধবা মানুষ, আপনি কেন ঘসেটি বেগম খালা শাশুড়ির কথা বলে যে তার সম্পত্তি কেন এটা নিচ্ছেন, তখন অসহায় বোধ করতে থাকে সিরাজউদ্দৌলা, ঠিক আছে? এবং তিনি বলেন যে নবাবের প্রতি তীব্র বিদ্বেষী ও স্বার্থান্ত ঘসেটি বেগমের সাথে নবাবের উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে নবাব পত্নী কিঞ্চিত অভিযোগের সুরেই ঘসেটি বেগমের মর্মাহত হয়ে ফিরে যাওয়ার কথা বলেন। নবাব স্ত্রীর কাছে বলেন, আমাকে ক্ষমতাচ্যুত করতে পারলে খালাম্মা খুশি হবেন। প্রত্যুত্তরে লুৎফা বলেন, তার সম্পত্তিতে হস্তক্ষেপ করতে থাকলে ভরসা নষ্ট হওয়ারই কথা। আসলে সিরাজউদ্দৌলা এক অর্থে অনেক বেশি একা ছিলেন। তার ঘরের স্ত্রী পর্যন্ত তার বিচার করছে। ইমেজিন কি অবস্থা তার! সবাই ষড়যন্ত্র করছে, ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই, কি একটা অবস্থা। পরের প্রশ্নটা আমরা একটু পড়ি। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। ড্রেক এবং ক্লেটন পালিয়ে যাওয়ার প্রসঙ্গে এই কথাটা বলে হচ্ছে উমিচাঁদ। শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়। দলিল স্বাক্ষর করার বিষয়ে কথাটা বলে, মনে আছে তোমাদের? মিলনের বাড়িতে একটু আগে বললাম। ওকে, বাট আই এম শিওর নবাব ক্যান কজ নো হার্ম টু আস। চুক্তিটি কেন করা হয়েছে? এই তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেই নবাবের উজির অমাত্য সবাই, প্রধান সেনাপতি থেকে শুরু করে সবাই নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই নবাব কি কোনো ক্ষতি করতে পারে? মনে আছে ওই যে একটা কথা, রাজবল্লভ বা রায়দুর্লভকে একজন বলে যে তোমাকে পানা পুকুরে বস্তায় বন্দি হুলো বিড়ালের মতো পানা পুকুরে 2-4টা চুবুনি দিতে বাছের ফরমান জোগাড় করতে হবে নাকি? তখন সে বলে যে আসলে নবাব আমার কোনো ক্ষতিই করতে পারে না, কারণ যে নবাবের কোনো ক্ষমতাই নেই, সবাই ষড়যন্ত্র করছে, সে আমার কি ক্ষতি করবে? নবাবের সমস্ত ঘাতকতা যারা করছে তারা তো নবাবের খুব কাছের মানুষ, সবাই দেশের বিভিন্ন দেশ পরিচালনার কাজে অংশ নিচ্ছে, তারা যেহেতু ক্ষতি কোনোভাবেই করতে চাই, করতে পারে তারা ক্ষতি, কিন্তু নবাব কখনো ক্ষতি করতে পারে না, ঠিক আছে? এখানে আরেকটা উক্তি আছে, আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। এখানে কিন্তু নবাবকে বিশ্বাস করে কথাটা বলা হয়নি। ক্লাইভ কথাটা বলেছেন নবাবের বিশ্বাসঘাতকরা যে ইংরেজদের সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারে, এর জন্য বলা হয়েছে আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। এই দুইটা লাইন কিন্তু পরপর আছে, দেখবা। বাট আই এম শিওর নবাব ক্যান কজ নো হার্ম টু আস। আর একটা হচ্ছে যে আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। কোনোবারে বলা হয়েছে যে ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোক, এটা তো আমি অলরেডি বলছি, বিশ্বাসঘাতকতা নিয়ে বলা হয়েছে। শুভ কাজে বিলম্ব, বিশ্বাসঘাতকরা যখন দলিল সই করে তখন ব্রিটিশ সিংহ ভয় লেজ গুটিয়ে নিলেন, এটাও বলা হয়েছে। উমিচাঁদের উক্তি ক্লেটন এবং ড্রেকের বিরুদ্ধে।
আমার শেষ যুদ্ধ পলাশীতেই। মোহনলাল যখন বোঝে যে এখানে আর কোনোভাবেই এই যুদ্ধ জয় করা সম্ভব না, মোহনলাল তো অনেক বিশ্বাসী সেনাপতি ছিলেন নবাবের, সে বুঝতে পেরে এই কথাটা বলেন যে আসলে পলাশীর প্রান্তরে আমার শেষ যুদ্ধ আর সম্ভব না, আর কোনোভাবেই হচ্ছে মানে বুঝতে পারে যে আসলে মোহনলাল বলে যে আমার শেষ যুদ্ধ এখানেই। তো বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও নবাবকে পরাজয় বরণ করে নিতে হচ্ছে, এটা তিনি বুঝতে পারেন এবং নবাব ফিরে যাবেন কি না তখন বলেন যে আসলে আমার মৃত্যু অনিবার্য, আসলে যুদ্ধ পরাজয় আসন্ন। ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান। আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড়। একটু আগে এই কথাটা তোমাদের সাথে আলোচনা করছিলাম আমি, যে যখন লুৎফার সাথে সিরাজউদ্দৌলা লুৎফার কক্ষে যখন খুব আক্ষেপের সাথে কথাগুলো বলে যে আসলে সবাই, তুমি আমাকে বিচার করতে বসলে লুৎফা, একটু আগে পড়লাম তো সেই কথাটাই, যে এই যে সব কিছুর ভিতরে মানে তার ঘরের স্ত্রী পর্যন্ত তার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে রাজ্য পরিচালনার জন্যই, সেও তাকে ভুল বুঝছে। বাইরের মানুষজন সবাই ষড়যন্ত্রে লিপ্ত, সবার যারা ইংরেজরা তারা ষড়যন্ত্র করছে, সভাসদ যারা অমাত্য যারা তারা ষড়যন্ত্র করছে, এসব কিছু চিন্তা করে সে বলে যে আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড়, এবং খুব কষ্ট নিয়ে এবং অসহায় অবস্থা সে নিজের প্রকাশ করে তার স্ত্রীর কাছে। এই যে যে কথাটা বলছিলাম, আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, উক্তিটি ব্যাখ্যা করো। মনে আছে উক্তিটি কে করছিল? উক্তিটি করছিল হচ্ছে ক্লাইভ। ক্লাইভ কেন বলছিল? কারণ মির্জাফর এত বড় বিশ্বাসঘাতক যে নবাবের প্রধান সেনাপতি হয়ে নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করছে, ইংরেজদের সাথে করতে পারে না, সেটাও করতে পারে। তো তার প্রতি অবিশ্বাস এটা যে প্রকাশ, সেটা বোঝানোর জন্য বলে যে আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। এখন নবাবকে বিশ্বাস করতে পারি, তোমরা অনেকে লিখছো খাতায়, সেদিন দেখলাম যে ক্লাইভ নবাবকে অনেক বিশ্বাস করতেন না। ক্লাইভ নবাবকে বিশ্বাস করতেন না, কিন্তু মীর জাফর যে কত বড় বিশ্বাসঘাতক সেটা তিনি ঠিকঠাক মতো জানতেন, ওই জন্য কথাটা বলছেন যে নবাব আমার শত্রু, শত্রুকেও বিশ্বাস করা যায় কিন্তু মীর জাফর তোমাকে বিশ্বাস করা যায় না। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখি আমরা। 26 নম্বর কোশ্চেন, অনেকগুলোই প্রশ্ন পড়ে ফেললাম। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, আমার সারার অস্তিত্ব জুড়ে দেয়ালের ভিড়, এগুলো আমরা ব্যাখ্যা করেছি। আমি আল্লাহর পাক কালাম সই অদা করছি, আজীবন নবাবের আজ্ঞাবহ হয়ে থাকবো, এটা মীর জাফর নবাব দরবারে যখন একজন উৎপীড়িত ব্যক্তিকে নবাব এই দরবারে হাজির করেন, এইটা মোস্ট প্রবলি দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে ছিল নবাবের দরবারে। তখন উৎপীড়িত ব্যক্তিকে হাজির করলে যে একটা ঘটনার অবতারণা হয়, তখন সবাই বলে যে আপনি কি আমাদেরকে অবিশ্বাসী ভাবছেন? তখন বলে যে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে আমরা সবাই একত্রিত হব, সেই চিন্তা থেকে আপনাদেরকে আজকে আমি ডেকেছি এবং সমস্ত ভেদাভেদ ভুলে দেশের জন্য কাজ করব। তখন যার যার ধর্মগ্রন্থ, পবিত্র বস্তু এগুলো নিয়ে এসে শপথ করে। মীর জাফর কোরআন শরীফ ছুঁয়ে কথা বলে, এই কথাটা বলে যে আমরা প্রতিজ্ঞা করছি যে নবাবের আজ্ঞাবহ হয়ে থাকবো এবং কখনো আমরা বিশ্বাসঘাতকতা করব না। কেমন মানুষ চিন্তা করো, কোরআন শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করে এবং সে প্রতিজ্ঞা ভঙ্গ করে সাথে সাথে। ওকে, কোথায় ছিলাম? হ্যাঁ, ওকে, নেক্সট ওয়ান। তার নবাব হওয়াটাই আমার মস্ত ক্ষতি। এইটা হচ্ছে ওই যে আমিনা বেগম যখন বলে যে ঘসেটি বেগমকে যে সিরাজ তো তোমার কোনো ক্ষতি করেনি বড় বাবা, তখন সে বলে যে নবাব হওয়াটাই তো ক্ষতি, ওটাই তো ক্ষতি। ব্রিটিশ সিংহ ভয়েলেস গুটিয়ে নিলেন পড়েছি, আমার সারা অস্তিত্ব জুড়ে দেয়ালের ভিড়, এটাও আমরা ব্যাখ্যা করেছি। কে ওই একটি পথ, আবার ওই একটি পথে উভয়ের কাছাকাছি আসতে পারি। নবাব সমস্ত সিরাজ ষড়যন্ত্রর কথা ভুলে, সমস্ত ভেদাভেদ ভুলে মীর জাফর এবং তার যারা সহযোগী ছিল তাদের সাথে যে আবার দেশের প্রয়োজনে একত্রিত হতে পারবে, এই কথা বলার জন্য। কিছুক্ষণ আগে আমি কথাটা বললাম না, ওই যে হচ্ছে একটা উৎপীড়িত ব্যক্তিকে নবাব নিয়ে আসে এবং সেখানে যে একটা কথাকাতের একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয় যে নবাব সবাইকে ডেকে নিয়ে এসে অপমান করছে। নবাব তখন বোঝানোর চেষ্টা করে আসলে আপনারাও দেশের কল্যাণ চান, আমরাও দেশের কল্যাণ চাই। ওই একটি পথ, মূলত একটি পথ হচ্ছে দেশের কল্যাণের পথ। আমরা যদি সবাই দেশের প্রতি ভালোবাসা দেখায়, দেশের প্রতি আমাদের দায়িত্ববোধগুলো পালন করি, তাহলেই তো আমরা এক জায়গায় আসতে পারবো। নবাব বিশ্বাস করে কথাটা বলেন। ভীরু প্রতারকের দল চিরকালই পালায়। ঠিক আছে,
ওই যে যখন হচ্ছে যখন নবাব চেষ্টা করেন রাজধানীতে ফিরে এসে সবাইকে একত্রিত করার জন্য, কিন্তু অনেকেই পালাই গেছে। অনেক বড় বড় ঘরের সবাই যখন বুঝতে পারে যে আমাদের মুর্শিদাবাদের পতন ঘটবে, যে কোনো সময় ইংরেজরা দখল করবে, অনেকে পালাই যায়, তখন নবাব সবাইকে বলেন যে ভীরুরা পালাবে, আমরা যারা সাহসী তারা পালাবো না। কিন্তু কিছুক্ষণ পর নবাবও পালানোর কথা, যাই হোক, চিন্তা ভাবনা করেন। ওই প্রশ্নটা আবার আসতে থাকো, ভীরু প্রতারকের দল চিরকালই পালাই, তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ, এই কথাটা বলেছিলেন ঘসেটি বেগম। ওকে, তারপরের প্রশ্ন, কত বড় শক্তি কত তুচ্ছ, এটা যে বিশাল সেনাবাহিনী 50,000 সৈন্যের সেনাবাহিনী, সেটাও যে কত অসহায়ের মতো দাঁড়ায় আছে সেটা বোঝানোর জন্য করেছেন। আমার শেষ যুদ্ধ পলাশিতেই, এটা অলরেডি আমরা ব্যাখ্যা করেছি মোহনলালের কথা। তারপরে ভীরু প্রতারক একটু আগে বললাম, ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব, এটাও আমরা ব্যাখ্যা করেছি। ঠিক আছে, ভীরু প্রতারক এটা ব্যাখ্যা করা হয়েছে, ব্রিটিশ সিংহ ব্যাখ্যা করা হয়েছে। ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করব বলে। যখন তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে যখন সবাই মানে সবার কথায় বোঝা যায় যে নবাব পালাই আসছে যুদ্ধের ময়দান ছেড়ে, আসলে কিছুটা আত্মপক্ষ সমর্থনের এখানে নবাব কিছুটা নিজের কথা বলেন। অ্যাকচুয়ালি আমি যে আসছি পলাশের প্রান্তরে যুদ্ধ ছেড়ে, এটা তো আসলে নিজে বাঁচার জন্য আসিনি, আমি যে আসছি এটা আমি বাংলার স্বাধীনতা রক্ষার একটা চেষ্টা করব, কারণ পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়, শেষ চেষ্টা আমি করব। 40 নম্বর বলা হয়েছে অস্তিত্ব জুড়ে দেয়ালের ভিড়, এটা আমরা সবাই জানি। ভীরু প্রতারক, এটা আমরা পড়েছি। আসামির সে অধিকার থাকে নাকি, এই কথাটা মিরন নবাবকে বলেছিল, মনে আছে? চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যে যখন কথা হয় যে অ্যাকচুয়ালি আসামি বলতে সিরাজউদ্দৌলা, সে যখন বলে যে নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে আসছো, নবাব বলতে কিন্তু মীর জাফরকে বোঝানো হচ্ছে, তো আমি সেটা দেখতে চাই। তো তখন মিরন বলে যে আসামির সে অধিকার থাকে নাকি, আমি মৌখিকভাবে বলছি, সেটা তুমি বিশ্বাস করো। ঠিক আছে, মিরন এবং মোহাম্মদ ইবেক যখন ক্লাইভের পরামর্শে যখন হত্যা করতে আসে, তখন এই কথার অবতারণা হয়। রজার ড্রেক প্রাণভয়ে কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়েছে ব্যাখ্যা করে, একটা নতুন প্রশ্ন পেয়েছি। যখন কলকাতার দুর্গ আক্রমণ করা হয়, তখন গভর্নর রজার ড্রেক সে পালায়, এবং পালায় হচ্ছে মেয়েদের নৌকায় করে পালায়, এবং সে কিন্তু অনেক বড় বড় কথা বলে, বিশেষ করে অমিচাঁদ এই জিনিসটা নিয়ে কিন্তু অনেক ব্যঙ্গ করে। তো গভর্নর ড্রেক যে পালায়, এবং হলোয়েল বলে যে হচ্ছে বিশেষ কাজে কলকাতার বাইরে আছেন, তখন নবাব অ্যাকচুয়ালি বলে যে এটা আসলে কলকাতার বাইরে না, এটা কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়েছে। আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল দেয়াল, এই প্রশ্নটা আমরা পড়েছি। ট্র্যাজেডি হিসাবে সিরাজউদ্দৌলা নাটকের দুইটা বৈশিষ্ট্য হলো, কোন বোর্ড ভাই, যশোর বোর্ড নাকি? সাবাস, হ্যাঁ দেখেন, কোনো বোর্ডে যে প্রশ্ন পড়ে না, যেটা কেউ চিন্তাও করতে পারে না, সেই প্রশ্ন যশোর বোর্ডে দিয়ে বসে থাকবে, শিওর থাকেন জিনিসটা। বিষয়টা কি, ট্র্যাজেডি হিসেবে সিরাজউদ্দৌলা নাটকের যে কোনো দুইটা বৈশিষ্ট্য লিখতে হবে। এখন ট্র্যাজেডির বৈশিষ্ট্য কী কী? প্রথমটা হচ্ছে এরর অফ জাজমেন্ট, আপনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন, ঠিক আছে? তারপরে আপনার ভাগ্যের ভূমিকা থাকবে, আপনার ফেট বা ভাগ্য, এটা খুব খারাপ হবে, এটা গুরুত্বপূর্ণ। আর হচ্ছে সাফারিংস, এই তিনটা বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু দেখেন সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার মৃত্যু হয়, এটা আসলে নাট্যকার চেয়েছিলেন সিরাজউদ্দৌলাকে জাতীয় বীর হিসাবে উপস্থাপন করতে, তাই সিরাজউদ্দৌলার ভিতরে সাফারিংসের অংশটা কম। দুইটা বৈশিষ্ট্য আপনার উপস্থাপন করবেন, একটা হচ্ছে নিয়তির ভূমিকা, ওই যে যখন পলাশীর প্রান্তরে বৃষ্টি হয়েছিল এটা, আর একটা উল্লেখ করবেন যে আপনার এরর অফ জাজমেন্ট, বারবার যে সিরাজউদ্দৌলা ভুল করছিলেন সিদ্ধান্ত নিতে, তিনি কিন্তু চাইলেই হয়তো জানতেন যে কোথায় কে ষড়যন্ত্র করছে বা তাদের বিচার করতে পারতেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন নাই। এর জন্যই মূলত এই দুইটা। দেখি এখানে কি দিছে, করুণ রস, নায়ক মুখ্য কাহিনী করুণ রস। করুণ রস হচ্ছে সাফারিংস, মানে আপনার প্রচণ্ড পরিমাণে কষ্ট আছে, আর নায়ক মুখ্য কাহিনী মানে এই প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নায়ক। আপনাদের বইয়ের একদম শুরুতে এই ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলো দেয়া আছে, আপনারা এর ভিতরে নায়ক মুখ্য কাহিনীটা ঠিক আছে, কিন্তু করুণ রসাত্মক বিষয়টা কি, যে এখানে সাফারিংসের অংশটা একটু কম। সো আপনারা, আমি যে বৈশিষ্ট্য কয়টার কথা বললাম তার ভিতর থেকে দুইটা লিখলেও হবে। এরর অফ জাজমেন্ট, একটা হচ্ছে নিয়তির ভূমিকা, তার জাজমেন্টে ভুল থাকবে,
এবং সাফারিংস অংশটা কম। করুণ রসের যে বিষয়টা এটা কম, এটা বইয়ে স্পষ্টভাবে বলা হয়েছে। সিরাজউদ্দৌলা কিন্তু পরিপূর্ণভাবে সার্থক ট্র্যাজেডি না, এই সাফারিংসের অংশটা কম। ঠিক আছে, তো আপনারা দুইটা বৈশিষ্ট্য লিখে দিবেন। আচ্ছা, ওকে, তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ, এটা হচ্ছে ঘসেটি বেগম। এই হলো আমাদের 50টা প্রশ্ন। মনে হয় না যে আর বলার দরকার আছে। এরপরেও কোনো প্রশ্ন যদি সমস্যা হয় আমাকে একটু বলার জন্য আমি রিকোয়েস্ট করে রাখছি, আমাকে বললেই আমি আরও কিছু প্রশ্ন দরকার হলে তোমাদের সলভ করে দিব। তবে যতগুলো খ নম্বর বলেছি আমার মনে হয় সিরাজউদ্দৌলা নাটকটাও একবার তোমাদের রিভিশন হয়ে গেল খ নম্বরের এটা বুঝতে। যে তোমরা জাস্ট এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে কেউ দেখে থাকো, ক খ গ ঘ সবগুলোর জন্য হেল্প হবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই জিজ্ঞাসা করবা। টাটা।